লা লিগায় উঠতে থাকা রিয়াল মাদ্রিদের হঠাৎ কি এমন হলো যে পয়েন্ট টেবিল স্কোরে এত নিচে নামতে হলো তাদের? কিছুদিন আগেও তো পয়েন্ট টেবিল স্কোরে সবার উপরে ছিল। বার্সেলোনা সেকেন্ড পজিশনে ছিল, বার্সার চাইতে 5 পয়েন্ট উপরে ছিল তারা এল ক্লাসিকো জেতার পরে। এখন হঠাৎ কি এমন হলো যে বার্সার চাইতে এত নিচে নামতে হলো তাদের? তারা লাস্ট 5 ম্যাচের মধ্যে 3টা ড্র করেছে, একটা জিতেছে আর একটা হেরেছে। মানে 5 ম্যাচের মধ্যে একটা জিতেছে মাত্র, লাস্ট 5 ম্যাচের মধ্যে। মাদ্রিদের এত অধপতন হলো তাই বলে ছোট ছোট লা লিগার ছোট ছোট টিমের সাথে তারা হারতেছে। আর্দা গুলার আর কিলিয়ান এমবাপ্পের যে কম্বিনেশনটা সেটা আর দেখা যাচ্ছে না। লাস্ট এই 5 ম্যাচের মধ্যে একটাও দেখেন না আর্দা গুলারের অ্যাসিস্ট থেকে কিলিয়ান এমবাপ্পে গোল করেছে, এমন একটাও দেখবেন না আপনি। যে একটা ম্যাচ কিলিয়ান এমবাপ্পে ইন্ডিভিজুয়ালি বের করেছিল, ওই একটা ম্যাচই বের হয়েছে, আর একটাও মানে লাস্ট 5 ম্যাচের মধ্যে একটাও বের হয় নাই। এমন কেন হইতেছে মাদ্রিদের সাথে? শাবি আলোনসো যেই ট্যাকটিক্সে প্লেয়ারদেরকে খেলাতে চাচ্ছে, প্লেয়াররা কি আদৌ সেভাবে খেলতে চাচ্ছে রিয়াল মাদ্রিদের হয়ে? প্রত্যেকটা প্লেয়ার তো এখানে মানে ডমিনেট হইতেছে আর উল্টা। এখানে মানে শাবি আলোনসো যেই ট্যাকটিক্সে খেলানোর চেষ্টা করতেছে, এইখানে ইন্ডিভিজুয়াল ট্যালেন্টেড প্লেয়ারদের কোনো ভ্যালুই নাই। এখানে যদি ভ্যালু আছে কাদের, ধরেন রাইট ব্যাক, লেফট ব্যাক, তারপরে কিলিয়ান এমবাপ্পে যারা ফরওয়ার্ড লাইনে রয়েছে, ফরওয়ার্ড লাইনে সবাই না, যারা নাম্বার 9 পজিশনে আছে বা যাদেরকে দিয়ে ফিনিশিং করানোর প্ল্যানিং হইতেছে, এই প্লেয়ারগুলো মানে অনেক ভালো প্রফিট করতে পারবে। কিন্তু এছাড়া যে প্লেয়ারগুলো আছে তাদের খুব একটা ভ্যালু আছে বলে মনে হয় না। কারণ যেভাবে প্লেয়ারগুলো মানে কাউন্টার অ্যাটাক করতেছে, এইভাবে মনে হয় না অন্য কোনো প্লেয়ারের ভ্যালু থাকছে এই জায়গায়। আচ্ছা, আমরা একদম ম্যাচের শুরু থেকেই স্টার্ট করি। ম্যাচের শুরুর দিক থেকে রিয়াল মাদ্রিদ খুব ভালোই বল পজিশনে ছিল, তারা খুব ভালোই বল ডমিনেট করতে পারতেছিল। তারা অনেকগুলো অ্যাটাকও নিয়েছে, কিন্তু একটাও কাজে লাগাতে পারে নাই। সেগুলো গোলকির সোজা মেরেছে অথবা অফ টার্গেট মেরেছে, যে কারণে কোনো কাজ হয় নাই। তারপরে রিয়াল মাদ্রিদের একটু দুঃসংবাদ বলা চলে, ইদার মিলিতাও ম্যাচের 20 মিনিটে ইনজুরিতে পড়ে, তাকে সাবস্টিটিউট করা হয়, তার বদলে রুডিগারকে নামানো হয়, অ্যান্টনি রুডিগারকে। ইদার মিলিতাও যে ইনজুরিতে গিয়েছে, এটা যদি বড় ইনজুরি হয় তাহলে রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। কেননা তার আগে থেকেই ইনজুরিতে রয়েছে ডিন হুইজেন্স অ্যান্ড রাইট ব্যাকের ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, এই দুইটা প্লেয়ার ইনজুরিতে রয়েছে। আর ইদার মিলিতাও তো সেন্টার ব্যাক, সে যদি ইনজুরিতে যায়, সে যদি লং টাইমের জন্য ইনজুরিতে যায়, এটা রিয়াল মাদ্রিদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ। আর কিছুদিন আগেই ইদার মিলিতাও ইনজুরি থেকে ব্যাক করেছে, ব্রাজিলের হয়ে যখন খেলেছিল ফিফা ট্রান্সফার উইন্ডোতে তখন ইনজুরিতে পড়েছিল। আর ইনজুরি থেকে ব্যাক করে 2-3টা ম্যাচও খেলতে পারে না। আবার যদি বড় ইনজুরি হয় তাহলে এটা মাদ্রিদের জন্য অনেক বড় একটা দুঃসংবাদ, কেননা আগে থেকে আরও 2টা প্লেয়ার ইনজুরিতে রয়েছে। আর বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের এমন একটা অবস্থা হয়ে আছে যে তারা যেই প্লেয়ারকেই মানে খেলাতে চাচ্ছে বা রোল প্লে করাতে চাচ্ছে, সে কোনো না কোনোভাবে ইনজুরিতে পড়তেছে। তারপরে মিডফিল্ড লাইনে যদি আমরা আসি, মিডফিল্ড থেকে আজকের ম্যাচে বেশ ভালোই চান্স ক্রিয়েট হয়েছে। আর মিডফিল্ড থেকে চান্স ক্রিয়েট করার পরে যখন বলটা পেনাল্টি এরিয়ার আশেপাশে যাচ্ছিল, সেই সময় ফরওয়ার্ড লাইনের কেউ না হয়েই মানে মিডফিল্ড লাইন থেকে জুড বেলিংহাম, আর্দা গুলার, ফেদেরিকো ভালভার্দে, এই প্লেয়ারগুলো শ্যুট করার ট্রাই করতেছিল। কিন্তু সমস্যা এই জায়গায়, একটা প্লেয়ার অন টার্গেট শ্যুট করতে পারতেছিল না। প্রত্যেকটা প্লেয়ার মানে অফ টার্গেট শ্যুট করতেছে, তাও এত ডিস্টেন্স, গোল পোস্টের চাইতে শটগুলো এত ডিস্টেন্স হচ্ছিল যেগুলো গোল হওয়ার কোনো কল্পনাও করা যায় না। মানে যেগুলো গোল হিসাবে কল্পনাও করতে পারবেন না, এতটা ডিস্টেন্স ছিল প্রত্যেকটা শুটের চাইতে। আর আজকের ম্যাচে বেশ কনফিডেন্সের সাথেই বলা যায়, আজকের ম্যাচে ফেদেরিকো ভালভার্দে অনেকগুলো শট অফ টার্গেট করেছে যেগুলো তার দ্বারা গোল করা সম্ভব ছিল। যদিও 2-1টা অন টার্গেট করেছে, কিন্তু সেগুলো খুব একটা কাজে দিয়েছে বলে মনে হয় না। তারপরে ম্যাচের 53 মিনিটে রিয়াল মাদ্রিদ একটা গোল কনসিড করে, যেখানে অপোনেন্টের প্লেয়ার টোটালি আনমার্ক ছিল, টোটালি আনমার্ক। সে কিভাবে যে গোলটা দিয়েছে, মানে লাকিলি হয়ে গেছে, মানে এটা গোল হওয়ার কথা না যদিও, কিন্তু লাকিলি হয়ে গেছে, এই তো বললাম। যদিও সেখানে ডিফেন্সের অনেক বড় ভুল ছিল, তারা কেন প্লেয়ারকে মার্ক করলো না, সে আনমার্ক থেকে কিভাবে গোল করলো। আচ্ছা, তার একটু পরে ম্যাচের 62nd মিনিটে জুড বেলিংহামকে দেখা যায় ইয়েলো কার্ড দিতে, যেখানে উল্টা তার চোখ থেকে ব্লিডিং হচ্ছিল। সেখানে কেন যে তাকে কার্ড দেওয়া হলো, উল্টা তো তাকে মানে তার অপোনেন্টকে কার্ড দেওয়া উচিত, সে তো একটা অ্যাডভান্টেজ পাওয়ার কথা, কিন্তু উল্টো তাকেই ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। আচ্ছা, তা মানলাম। পরের বিষয়ে আসি, বেলিংহামকে কার্ড দেওয়ার জাস্ট 2 মিনিট পরে ফ্রান গার্সিয়াকে রেড কার্ড দেওয়া হয় ডাবল ইয়েলো কার্ডের কারণে, যেখানে ইয়েলো কার্ডটা মানে কতটা ডিজার্ভ করে সে। এইটা ফাউল, ঠিক আছে, ফাউল ধরলে ঠিক আছে, কিন্তু সেখানে ইয়েলো কার্ড তো পাওয়ার মতো কোনো কারণ আমি দেখতে পারতেছি না। মানে কেন তাকে ইয়েলো কার্ড দেওয়া হবে? সেখানে সে এমন তো কিছু করে নাই যে রেড কার্ড ডিজার্ভ করে, এখানে তেমন কিছু হয় নাই যে রেড কার্ড ডিজার্ভ করে। তার আরও কিছুক্ষণ পরে ম্যাচের একদম লাস্ট মোমেন্টে, ম্যাচের অ্যাডিট টাইমে অর্থাৎ 91st মিনিটে কারেরাসকে রেড কার্ড দেওয়া হয়। যে এটা কারণটা কি ভাই? রিয়াল মাদ্রিদ কি কিছু করলেই ফাউল? প্রত্যেকটা লা লিগার প্রত্যেকটা রেফারি রিয়াল মাদ্রিদের এগেনস্টে কেন যায়?
এত কেন রিয়াল মাদ্রিদের সাথে বৈষম্য? 91 মিনিটে যে কারেরাসকে রেড কার্ডটা দেওয়া হয়েছে, এটা কি সে আদৌ ডিজার্ভ করে? এই ধরনের কেন বৈষম্য চলতেছে মাদ্রিদের সাথে? প্রত্যেকটা ম্যাচে, লা লিগার প্রত্যেকটা ম্যাচে রিয়াল মাদ্রিদকে এইভাবে কেন ডমিনেট করা হয় মানে রেফারির দ্বারা? 91 মিনিটে রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার কারেরাসকে রেড কার্ড দেওয়ার পরে রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে আর কে থাকলো? আগে থেকেই তো ইনজুরিতে রয়েছে ডিন হুইজেন্স অ্যান্ড ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড, তারা তো আগে থেকে ইনজুরিতে রয়েছে। আজকের ম্যাচের প্রায় শুরুর দিকে ইনজুরিতে পড়েছে ইদার মিলিতাও, তো এই তিনটা তো শেষ। তারপরে কারেরাসকে রেড কার্ড দেওয়া হয়েছে, এটাও শেষ। আরেকটা প্লেয়ার যে রয়েছিল রাউল অ্যাসেন্সিও, তাকে নামিয়ে একটা ফরওয়ার্ড নামানো হয়েছে রদ্রিগো গোয়াসকে, যে মানে ফার্স্ট গোলটা ক্যান্সেল করার পরে মানে রাউল অ্যাসেন্সিওকে তুলে নেওয়া হয়। মানে ফরওয়ার্ড তো তখন প্রয়োজন, গোল করতে হবে আপনাকে, একটা গোল ক্যান্সেল করেছেন। তাহলে আর মাদ্রিদের ডিফেন্স লাইনে কে থাকলো? অনলি অ্যান্টনি রুডিগার। এতগুলো প্লেয়ারকে, একটা প্লেয়ারকে দিয়ে আপনি কিভাবে আটকানোর আশা করেন? আপনি কিভাবে আশা করলেন যে একটা ডিফেন্স প্রত্যেকটা অপোনেন্টকে আটকাবে? আর মানে যখন রিয়াল মাদ্রিদের এই দুইটা ডিফেন্স নাই, আর একটা ডিফেন্সকে তো সাবস্টিটিউট করা হয়েছে আর অনেক আগেই, তিনটা ডিফেন্স যখন নাই, তখন রিয়াল মাদ্রিদের কোনো মিডফিল্ড অথবা ফরওয়ার্ডের কেউ এসে যে ডিফেন্সে সাপোর্ট দিবে, মাদ্রিদের যে ডিফেন্স লাইনটা ফাঁকা, একটা প্লেয়ার মাত্র আছে, কেউ যে এসে সাপোর্ট দিবে সেই সাপোর্টটা পর্যন্ত দেওয়ার কোনো প্লেয়ার নাই। সবাই যে যার পজিশনে খেলতেছে। মাদ্রিদ যে আজকে হারছে এই কারণেই হারছে। তাদের ডিফেন্স তো আগে দেখতে হবে, প্রথমে মানে ডিফেন্স কন্ট্রোল, তারপরে অপোনেন্টের মানে ডিফেন্স ভাঙতে হবে। প্রথমে নিজের ডিফেন্স ঠিক রাখতে হবে, তারপর অপোনেন্টের ডিফেন্স ভাঙার চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে যে খেলার মূল অংশ। এই যে যখন প্রত্যেকটা প্লেয়ার তাদের ফরওয়ার্ড লাইনে খেলা শুরু করতেছে, এই সুযোগটা নিয়ে তা অপোনেন্ট আরেকটা গোল করে 92nd মিনিটে, যখন রিয়াল মাদ্রিদের জেতার আশা একদম শেষ হয়ে যায়। 92nd মিনিট অর্থাৎ অ্যাডিট টাইমে যখন আরেকটা গোল কনসিড করেন, আগে থেকে একটা গোল খেয়ে আছেন, এই জায়গায় জেতার তো আর কোনো আশাই চলে না। এই গোলটা যদি মাদ্রিদ করতে পারতো তাহলে হয়তো ভাবতেন যে 90 মিনিটে সান্তিয়াগো বার্নাবিউতে 90 মিনিট অনেক লং টাইম, অনেক কিছু হইতো। কিন্তু উল্টা আরও একটা গোল কনসিড করেছেন, এখানে আপনি কি আশা করবেন এখন? মাদ্রিদের প্রত্যেকটা লাইনে মানে ফরওয়ার্ড লাইনে যে ওই কম্বিনেশনটা, লাস্ট লা লিগার যে ফার্স্টের 10-11টা ম্যাচ, 12-13টা ম্যাচ যে ইন্ডিভিজুয়ালি বের হয়েছে, সেই ইন্ডিভিজুয়ালি বের করার যেই প্রসেসটা ছিল, আর্দাগুলা, কিলিয়ান এমবাপ্পে যেই ট্যাকটিক্সগুলো ছিল, তাদের যে কম্বিনেশন ছিল, মানে এই ডুয়োটা খুব ভালো কাজ করতেছিল, সেইগুলো তো এখন কাজ করতেছে না। এখন মানে ডিফেন্স আগে আপনার দেখতে হবে। আপনি যেদিকেই যান, ফরওয়ার্ড আপনাকে ম্যাচ জেতাতে পারে, কিন্তু ডিফেন্স আপনাকে টুর্নামেন্ট জেতাবে। এইটা যদি আপনি মানতে না পারেন তাহলে হয়তো বা এই ধরনের লিগে খেলার কোনো মানে হয় না। লা লিগা ওয়ার্ল্ডের সেকেন্ড বেস্ট একটা লিগ, এই লিগে যদি আপনি এই ধরনের ভুল, মানে ছোট ছোট টিমের সাথে হারেন এত বড় একটা টিম হয়ে, তাহলে আপনি বিগ ম্যাচে কী করবেন? নেক্সট ম্যাচ চ্যাম্পিয়ন্স লিগে নেক্সট ম্যাচ ম্যানচেস্টার সিটির এগেনস্টে তাদের আছে, যেটা হোম ম্যাচ সান্তিয়াগো বার্নাবিউতে হবে। কিন্তু এই যে মানে তার আগে এই ছোট একটা টিমের সাথে আপনি এইভাবে হারলেন, বিগ ম্যাচে যে কী করবেন? তারা তো ভালো পজিশনে রয়েছে বর্তমান সময়ে, যদিও তারা সিজনের শুরুর দিকে খুব খারাপ একটা অবস্থায় ছিল, কিন্তু বর্তমান সময়ে তো তারা অনেক ভালো পজিশনে রয়েছে ম্যানচেস্টার সিটি। তাদের সাথে যদি আপনি ফেস করতে চান, তাদের মতো হয়ে ফেস করতে হবে। মানে সব কিছু ঠিকঠাক রাখতে হবে। আপনি যদি এই ছোট ছোট টিমের সাথে হারেন, ড্র তো পরের কথা, আপনি একবার ডাইরেক্ট হারতেছেন। লাস্ট 5 ম্যাচে মাদ্রিদের জয় মাত্র একটা লা লিগায়। এইভাবে সব কিছু চলে না। রিয়াল মাদ্রিদের লা লিগার সবচেয়ে বড় রাইভাল হচ্ছে যে বার্সেলোনা, আর সে বার্সেলোনা বর্তমান সময়ে রিয়াল মাদ্রিদের চাইতে পয়েন্টে খুব ভালোই আগে আছে, তাও মিনিমাম মেবি 5 পয়েন্ট আগে আছে। আর তারা যে বর্তমান সময়ে যে পজিশনে আছে, তা মানে বার্সেলোনা যেভাবে আছে, তারা সিজনের শুরুতে একটু খারাপ করলেও বর্তমান সময়ে তারা অনেক ভালো পজিশনে আছে। তাদের ইনজুরি থেকে প্লেয়াররা ব্যাক করতেছে, তাদের হোম গ্রাউন্ড ফিরে পাইছে তারা অনেক লম্বা সময় পরে, সব কিছু মিলিয়ে তারা অনেক ভালো পজিশনে আছে। আর এখন তারা হারবে এটা আশা করা একটা কঠিন বিষয়। আর আপনি যদি ভাবেন যে ওরা যদি না হারে আমরা ওদেরকে হারাবো, মানে ওদের সাথে আবার যখন লা লিগার ম্যাচ হবে তখন আমরা ওদেরকে হারাবো, কিন্তু মনে রাখেন ওইটা অ্যাওয়ে ম্যাচ, ওইটা ক্যাম্প নিউতে অনুষ্ঠিত হতে যাইতেছে। আর তখন মানে এই ম্যাচটা হওয়ার আগে বার্সেলোনা ক্যাম্প নুকে এমন বানাবে যে এখন যে 45,000 দর্শক দেখতে পারতেছেন না, তখন দেখবেন হয়তো বা ফুল দর্শক, মানে ফুল স্টেডিয়াম দর্শকে ভরা। আর সেই অবস্থায় তাদেরকে হারানোটাও অনেক কঠিন হবে। এই জিনিসগুলা প্রত্যেকটা প্লেয়ার বোঝে। আর যাই বা হোক, রিয়াল মাদ্রিদের যদি কপালে থাকে তাহলে আসবে, না থাকলে আসবে না। এখন এর চেয়ে বেশি কিছু তো বলতে পারতেছি না, কি বলবো। মানে এত ছোট টিমের সাথে যদি আপনি ড্র করেন, হারেন, টানা 3টা ম্যাচ ড্র করছে, তারপর একটা জিতলো, তারপর আবার একটা হারছে,
মানে কি থেকে কি হয়ে যায় যে কিছু বুঝতে পারতেছি না, সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়া ছাড়া কিছুই বলার নাই। সো গাইস, ভালো থাকবেন, কমেন্ট করে জানাবেন যে লালিগা কি জিততে পারবে কি পারবে না। আর এটাও কমেন্ট করে জানাতে ভুলবেন কি না আজকের ম্যাচটা, লালিগার আজকের ম্যাচটা কি এনজয় করতে পেরেছেন কি পারেন নাই। সো গাইস, আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।